আরেকজন পুলিশ একদম কাছ থেকে মানে ধরেন 20 মিটার কাছ থেকে গুলিটা এদিকে গুলি করতেছিল, জাস্ট এরকম নামাই মাথা বাড়ে গুলিটা করছে ইমনের। এটা ইমনের মায়ের বর্ণনা, ছবি আছে যে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে বুলেটটা। একদম ছোট একটা ছেলে, একদম ছোট। ইমন শাহাদাত বরণ করে মোহাম্মদপুরের ওই জায়গাটাতে। এরপরে মিরপুর 10-এর কথা, মিরপুর 10 না, পুরো মিরপুরের কথা আমি বলবো। জুমার পরে যে মিরপুর, এটা পুরা জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বিভীষিকাময় যে স্পটগুলো আছে, যাত্রাবাড়ির মতো মিরপুরের 19 তারিখ ছিল সেরকম। যেহেতু নেট বন্ধ ছিল, আমাদের ওই জায়গার তথ্যগুলো আমাদের সামনে আসে নাই, কিন্তু মিরপুরে যে কি হয়েছে এটা বোঝার জন্য মিরপুরে বর্ণনা শুনে আমি আপনাদেরকে বলি। মিরপুরে 19 জুলাই যে শত শত মানুষ শাহাদাত বরণ করছে, তার মধ্যে 6 জন ছিল মাদ্রাসা শিক্ষার্থী। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. প্রথমে জুমার নামাজের পরেই শাহাদাত বরণ করে হচ্ছে আসিফ মিয়া, তার বাড়ি নালিতা বাড়ি শেরপুর। মাদ্রাসায় পড়ালেখা করতো। এই শাহাদাত বরণ করার 2 মাস আগে সে ঢাকায় এসেছে বাবাকে সাহায্য করার জন্য, যেহেতু পরিবার চালাইতে পারতেছিল না। আসিফ যখন আসছে, বাবার বারবার অনেক হিসাব নিকাশ সাহায্য করতেছিল, অনেক কিছুতে সাহায্য করতেছিল। তো সেই বাবাই পরে বর্ণনা করতেছে যে আসিফকে যখন গুলি করা হয়, পাশে বাবা ছিল। তো গুলি করা পর্যন্ত পড়তেছে, পড়ার আগে বাবা ধরে ফেলছে। এই ধরতে ধরতে তার মাথাটা যখন বাবার হাতে পড়ছে, মগজটা তার বাবার হাতেই চলে আসছে। তো ছেলেটাকে যে আলগায় নিয়ে যাবে, মগজটা তো ফেলে দিতে পারতেছে না, এটা একটা শরীরের অংশ, তারই ছেলের অংশ। তো উনি কি করছে, ওই মগজটা নিজের পকেট, এই যে এখানে শার্টের পকেট থাকে না, পকেটের মধ্যে ঢুকাই আলোক হাসপাতালে গেছে। এটা কি বর্ণনা করতেছে শহীদ আসিফের বাবা, আমাদেরকে বর্ণনা করতেছিলেন। এরপরে কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করে সাকিব রায়হান মিরপুর 10-এ। সাকিব রায়হান 18 জুলাই রাতের বেলা তার বন্ধুদেরকে বলছিল যে, বন্ধু, এই যে একটা আন্দোলন হইতেছে, এটাতে তো আমাদেরও যুক্ত হওয়া দরকার, কারণ 71 সাল তো একটা ইতিহাস। তো সেখানে যারা অংশগ্রহণ করতে পারে না তারা লজ্জিত, কিন্তু 24 একদিন ইতিহাস হবে, এতগুলো মানুষ জীবন দিতেছে। আমরা যদি এখানে ইতিহাসে থাকতে না পারি, মানুষ আমাদেরকে লজ্জা দিবে, আমার নাতিরা, আমার ছেলেরা আমাকে লজ্জা দিবে। আমি এই লজ্জা বইতে পারবো না, আমি আন্দোলন যুক্ত হব। এবং এরপরে তিনি এই কথা বলার পরে তিনি শাহাদাত বরণ করলেন এবং সাকিব রায়হান ইতিহাসে স্মরণাক্ষরে লেখা হয়ে গেলেন। এরপরে শাহাদাত বরণ করে সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেনের ঘটনাটা আমার কাছে একটু পার্সোনালি খুব কষ্টের, কারণ তার মায়ের সামনে বসার পরে আমি 4-5 দিন স্বাভাবিক থাকতে পারিনি। তার মায়ের বয়সটা খুব কম, ছেলেটার বয়স হবে 15 বছর বা 16 বছর। সাজ্জাদের হাফেজ ছিল, চাঁদপুরে বাসা, এবং তার জানাজাটাও একদম শহীদি মর্তবায় দেওয়া হয়েছিল, যেহেতু পরিবারও ইসলামিক ব্যাকগ্রাউন্ডের। তো সাজ্জাদ হোসেন আসরের নামাজ, জুমার পর থেকে আন্দোলন ছিল, আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছিল, মসজিদ থেকে একটা মুসল্লি বের হচ্ছে, পুলিশ গুলি করছে, চোখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে, সাথে সাথে সাজ্জাদ শাহাদাত বরণ করছে। এবং তার মা যেহেতু বয়স কম এবং তার একমাত্র ছেলে ছিল সাজ্জাদ, একমাত্র না তবে বড় ছেলে হিসেবে প্রচুর আদর করতো। তো আমাদের সামনে উনি এমন ভাবে কান্না করছে যে আমরা আসলে 3-4 দিন খুব অস্বাভাবিক ছিলাম আর কি। এরপরে এই মিরপুরের ঘটনাগুলো বোঝার জন্য আমি বললাম যে শুরুতে মিরপুরের ঘটনা বোঝার জন্য কিছু কথা বলবো, ওইদিকে যাচ্ছি। তো সময় পেরিয়ে আসরের পর এখন মাগরিবের আজান দিচ্ছে কোন মাদ্রাসায়? জামিউল উলুম মাদ্রাসা, মিরপুর 13 না 14 মাদ্রাসার যে গলি, এই গলির সামনে কাফরুল থানার সামনে থেকে পুলিশ পাতারি গুলি করতেছে, মাদ্রাসার দিকে 2টা বেশি করতেছে। তো মাদ্রাসার দিকে যখন মানে এরকম, তো কাফরুল থানার রোডটা মিরপুর রোড, এদিকে মাদ্রাসার পাশেই হচ্ছে কোয়ার্টার, যারা ওখানে আছেন জানেন। তো যখন গুলি করতেছে মাদ্রাসার দিকে, এত পাতারি গুলি ছিল, একটা গুলি ওই যে কোয়ার্টার আছে, মানে ওখানে মানুষের বাসা আর কি, কোয়ার্টার মানে 2 তলায় ঢুকে। তো এটা হলো বাইরের সিনারি। এবার ভিতরের সিনারি বুঝেন, ভিতরে কি হচ্ছে? ওই যে জানালা দিয়ে ঢুকছে, ওই রুমে কি হচ্ছে? ওই রুমে হচ্ছে শাফকাত সামির, জামিউল উলুম মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র, বয়স কত? 11 বছর, একদম ছোট ছেলে, মানে একদম ছোট, 11 বছর, 4র্থ শ্রেণীতে পড়ে, জামিউল উলুম মাদ্রাসা। তো শাফকাত সামির তার চাচা ছিল, তার ওই আশেপাশে তখন টিয়ার শেলও মারা হচ্ছিল, টিয়ার শেলের ধোঁয়া ঘরে ঢুকতেছিল, নাক জ্বলতেছিল। তো জানলাটা বন্ধ করার জন্য চাচা কি করছে, এরকম করে জানলাটা বন্ধ করতেছে এবং উকি মারে দেখতেছে যে কি হচ্ছে, কোথা থেকে গুলি হচ্ছে। এবং গুলিগুলোর ওখানে নিচে দোকানে শাটার ছিল, সেগুলো কিন্তু এখনো ফুটা আছে। তো দেখতে নিয়ে তখন ওই যে পুলিশ এলোপাতারি গুলি করতেছে, একটা বুলেট 7.5 mm এর, ওই যে চাচার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। ওই একই টাইমে শাফকাত সামির যেহেতু ছোট ছেলে, তো সে তো জানলার সমান না,
আমি যখন ওদের বাসায় গেছি, আমি আপনাদেরকে সিনারিটা বলি, একটা খাট, দুইটা খাট, ওখানে দুইটা খাটের মাঝখানে ছোট্ট একটা জায়গা, এবং ওই জায়গার মধ্যে এক পাশে হচ্ছে শাফকাত সামিরের পড়ার টেবিল, সেখানে খেলনাটা লঞ্চ ছিল। ওই যে গলিটা ছোট্ট মাঝখানে জায়গাটা, ওখানেই একটা টুল নিয়ে শাফকাত সামিরও তার চাচার পিছনে দাঁড়াইছে বাহিরে কি হচ্ছে দেখার জন্য। ওই যে স্বৈরাচারী বুলেটটা এদিক দিয়ে ঢুকে সরাসরি, যেহেতু পিছনেই শাফকাত সামির, তার চোখ দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে মাথাটা, তার বাবা আমাদেরকে একদম এক্সাক্ট এভাবে বর্ণনা করছে, মাথাটা যেহেতু ছোট এরকম ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে ওখানে দেওয়ালের মধ্যে যাই বুলেটটা বাড়ি মারছে, এবং ওই গর্তটা এখনো আছে। শাফকাত সামির একদম ওই জায়গা থেকে, ওই টুল থেকে পড়ে গেছে। আমি বললাম না, টুলের উপর দাঁড়াইছিল, টুল থেকে পড়ার কারণে তার বাম হাতটা ভেঙে গেছিল। দৌড়াদৌড়ি করে হাসপাতালে নেওয়ার পরে শাফকাত সামির স্বাভাবিকভাবে সেখানে শাহাদাত বরণ করেছিল।